জুলাইয়ে রক্তে লাল হয়েছে গোপালগঞ্জের মাটি। কমপক্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একেবারে রণক্ষেত্র অবস্থা। সেনাবাহিনী এবং পুলিশের মুহুর্মুহু গুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে গোপালগঞ্জ এবং সেখানে তারা এসপি অফিসে অবরুদ্ধ করে রাখে এনসিপির নেতাদেরকে এবং পরবর্তীতে তারা সেনাবাহিনীর এপিসিতে মানে জানে করে তারা সেখান থেকে সার্কিট যায় বলে আমরা জানতে পেরেছি। তবে সেখানকার সবকিছু মিলিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। আশেপাশের সবগুলো জেলাগুলো থেকে ছাত্রলীগের কর্মীদেরকে তিনি বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এই পরিস্থিতিতে রুখে দাঁড়াতে হবে। সবাইকে তিনি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার আহ্বান জানিয়েছেন। এর বাইরে সেখানে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমি আপনাদেরকে মানে দফায় দফায় আক্রমণ, পাল্টা আক্রমণ, সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ, পুরো পরিস্থিতি একটা ভয়াবহ আকার ধারণ করে। আমি একটি একটি করে আপনাদেরকে যদি আপনাদের যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় আসুন। গোপালগঞ্জের এলাকা, গোপালগঞ্জে মসজিদে মসজিদে মাইকে ঘোষণা করা হচ্ছে যে যেখানে আছেন সেখানে এবং যার যা কিছু আছে তাই নিয়ে তাদেরকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হচ্ছে। মাইকে এই ঘোষণাগুলো দেওয়া হচ্ছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় আসুন। আপনারা যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় চলে আসুন। আমাদের গোপালগঞ্জের শত শত ভাই বোনদেরকে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে। প্লিজ ঘরে বসে থাকেন না, আপনাদের পায়ে ধরি, প্লিজ চলে আসে। তারা বারবার এই আহ্বানটি জানাচ্ছেন যে যে যেখানে আছেন কেউ ঘরে বসে থাকবেন না, চলে আসুন। যে আমরা দেখছি যে এটা দেখতে পাচ্ছি, এটা আমি একজন গুলিবিদ্ধ হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। উনি কি হয়েছে কি হয়েছে? আমার বাবা ভাই আমার আব্বা গুলি করে মেরে লেগেছে, এই যে গুলি করে মেরে লেগেছে, এই যে তার বড় নে আমারে আর মামা কবে না, ও বাবা রে গুলি করে হত্যা করা হয়েছে। এটি একটি আরো কয়েকটি আমরা মৃতদেহ দেখেছি। কতজন মৃত্যুবরণ করেছে আমরা সুনির্দিষ্ট করে এখনো জানতে পারিনি। তবে দেখতে পাচ্ছি তারা পুলিশে সেনাবাহিনীর এপিসি গাড়িতে করে তারা চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এসপি অফিসে। আর কেউ আছে যারা সেনাবাহিনীর সাজোয়া জানে করে সদস্যরা তারা গোপালগঞ্জ ত্যাগ করছে। আমি যতখানি জানতে পেরেছি তারা এখন গোপালগঞ্জ ত্যাগ করতে পারেনি, কারণ গোপালগঞ্জ প্রবেশে সবগুলো মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, সবগুলো অবরুদ্ধ রয়েছে। ফলে তারা এখনো গোপালগঞ্জ থেকে বেরিয়ে যেতে পারেনি। এর বাইরে আমি এটি জেলা প্রশাসকের কার্যালয় যখন রণক্ষেত্রে পরিণত হয়েছিল তখনকার অবস্থা এটি। আমি আপনাদেরকে পুরোটা দৃশ্য দেখাবো। এটি খুবই পুরো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং মুহুর্মুহুর গুলির শব্দ। এমনকি গোপালগঞ্জের মানুষ সেখানকার কারাগারেও থেকেও বন্দীদের বের করে নিয়ে আসার চেষ্টা করে, তবে তারা সেটি সফল হয়নি। আমি একটু দেখাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কি অবস্থা। এটি ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের অবস্থা। আমার কাছে আরো কয়েকটি
সেখানে আমরা দুজনের মৃতদেহ দেখলাম, তাদের পরিচয় এখনো জানা যায়নি এবং কতজন গুলিবিদ্ধ হয়েছে, কতজন মৃত্যুবরণ করেছে তার সঠিক এখনো হিসেব এসে পৌঁছায়নি। তবে প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে তা মোটামুটি নিশ্চিত। অন্তত আমি সেই সময়টিতে লাইভে ছিলাম। মুহুর্মুহুর গুলির শব্দ গণনা করা অনেকখানি কঠিন ছিল। আপনারা যারা আমার সঙ্গে লাইভে ছিলেন আপনারা দেখেছেন তুমুল গুলির শব্দ হচ্ছিল। এখানে আমি আবারও দেখছি ওই একই ভিডিওটি যে সার্জিস্টরা তারা পালিয়ে যাচ্ছে, হাসপাতাল করছে। আমি শুনতে পেয়েছি যে হাসনাত আব্দুল্লাহ যেতে চাচ্ছিল না, তাকে অনেকখানি বুঝিয়ে শুনিয়ে নেওয়া হয়েছে। যে পরিস্থিতি সেখানে রয়েছে, আমি আপনাদেরকে দেখলাম মোটামুটি এখন এই বাই দিস টাইম আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে শাহবাগে তারা আবার সমবেত এনসিপির কর্মীরা সমবেত হয়েছে। তারা তারা কেন তাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হলো, কি দাবি দাওয়া নিয়ে তারা হাজির হয়েছে শাহবাগে, আমরা সেখানেও যাব। তার আগে একটু শুনে আসি সাদ্দাম হোসেন ছাত্রলীগ সভাপতি, তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন যাতে করে সবাই গোপালগঞ্জের দিকে রওনা হয় এবং গোপালগঞ্জে সবগুলো প্রবেশ পথ রুদ্ধ করে রাখে যাতে করে সেখান থেকে কেউ বের হতে না পারে। এবং এনসিপির নেতাকর্মীরা কিন্তু এখন গোপালগঞ্জে অবস্থান করছে, কারণ যেই এমপিসি তারা প্রবেশ করেছে আপনারা দেখলেন, সেটিকে সেই সড়ক পথে যেতে হবে, কিন্তু সড়ক পথগুলো গাছের গুড়ি ফেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে যান চলাচলের সুযোগ খুবই সীমিত হলেও তাদের দীর্ঘ সময় লাগার কথা। আমরা সেগুলি আবারও খবর নেব। তবে শুনে আসি ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন কি বলছেন। জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে। যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটা নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প, মার্চ টু যমুনা, এই দখলদার ইউনিয়ন সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ, ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি, এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন। মার্চ টু যমুনা ঘোষণা করেছে ছাত্রলীগের পক্ষ থেকে। ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন রয়েছে, তার সভাপতি মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছে এবং ফরিদপুর এবং গোপালগঞ্জের আশেপাশে জেলাগুলোতে যেই ছাত্রলীগের কর্মীরা রয়েছে তাদেরকে গোপালগঞ্জ অভিমুখে যেতে বলেছে। আমার সঙ্গে যুক্ত রয়েছেন তানভীর লিংকন। তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাকে একটু বলুন তো, আপনি তো বিভিন্নভাবে যোগাযোগের মধ্যে আছেন, নেটওয়ার্কের মধ্যে আছেন, কোথায় কি হচ্ছে একটু, এবং কত হতাহত ঘটনা ঘটেছে কিছু জানতে পেরেছেন নাকি আপনারা? ধন্যবাদ আপনাকে। এখনো আমরা সঠিক সংখ্যাটি জানতে পারিনি। আমি যতটুকু জানতে পেরেছি এ পর্যন্ত 7 জন নিহত হয়েছে এবং 50 জনের অধিক আহত হয়েছে এবং সবাই গুলিবিদ্ধ। এবং আপনারা দেখেছেন আজকে আপনার ভিডিও তো আছে যে সেনাবাহিনী যেভাবে লাইন অফ ওয়ারে দাঁড়িয়ে সরাসরি ফায়ার করে, মানে অধিক সংখ্যক লোককে হত্যা করার উদ্দেশ্যে যে তাদের যে টেকটিক্স, লাইন অফ ওয়ারে দাঁড়িয়ে যেভাবে ফায়ার করা, সেভাবে তারা ফায়ার করেছে। এবং যে ঘটনাটি আজকে বাংলাদেশ প্রত্যক্ষ করলো, বাংলাদেশ সেনাবাহিনী, এটা আসলে ন্যক্কারজনক ঘটনা। এবং ইতিমধ্যে আমরা টিভির স্ক্রলেও দেখতে পাচ্ছি আজকের এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে যে গোপালগঞ্জে যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং এই বিষয়টি যখন আমরা দেখছি এবং এই আজকের যে সারাদিন যে ঘটনাগুলি গোপালগঞ্জে আমরা প্রত্যক্ষ করলাম, যেভাবে একটি ছেলেকে সেনাবাহিনীর পিটিয়ে, এবং ঠিক পাকিস্তানি বর্বরতার, পাকিস্তান সেনাবাহিনীরা যেভাবে বাঙালিদের 1971 সালে নিধন করেছিল,
যে চ্যাং ঘোলা করে যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে তাদেরকে বুক দিয়ে মানে থেতলে থেতলে হত্যা করা, আজকে নির্মম কায়দায় এইভাবে হত্যা করা হয়েছে। এটা সেনাবাহিনীর জন্য কতটুকু গৌরব বয়ে আনবে সেটা এখন দেখার বিষয়। কারণ আমরা 5ই আগস্টের বাংলাদেশে সেনাবাহিনীর ভূমিকা আর আজকের সেনাবাহিনীর ভূমিকাটা প্রত্যক্ষ করলাম। তো যে বিষয়টা সকলের কাছে সুস্পষ্ট হয়ে গিয়েছে, সেনাবাহিনী মূলত যারা বাংলাদেশে 5ই আগস্টে জঙ্গি হামলাটি সংঘটিত করেছে, তখন ছাত্র জনতার উপরে তারা গুলি চালাবে না মর্মে যে অজুহাত দিয়ে তারা আহ তাদেরকে এই সন্ত্রাসের কর্মকাণ্ড থেকে বিরত রাখেনি, তার পক্ষান্তরে আজকে যখন সাধারণ জনতা এই মব সৃষ্টিকারী এই কিশোর গ্যাংয়ের নেতাদেরকে আজকে যখন ব্যারিকেড দিয়েছিল তাদেরকে, এবং ব্যারিকেড দেওয়ার আরো একটি কারণ ছিল, কারণ তারা ফেসবুকে নানা ধরনের আহ উত্তপ্তকর বাণী তারা দিয়েছে যে তারা মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দিবে, বঙ্গবন্ধুর সমাধিস্থলকে তারা আক্রান্ত করবে। এবং তারা যখন ওখানে সমাবেশ প্রস্তুতি নেয় এবং প্রস্তুতি স্থলেও তারা নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দিয়েছে। এখন আপনাদের একটা কথা চিন্তা করতে হবে যে গোপালগঞ্জ এমন একটা জায়গা যেখানে গোপালগঞ্জের মানুষ তো আছে, গাছপালা পশু পাখিও আসলে আওয়ামী লীগের জন্য সমর্থন। তো আপনি ওই ওই রকম একটি জায়গায় গিয়ে যখন আপনি বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু তনয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্য দিবেন, অশালীন উক্তি করবেন, স্বাভাবিকভাবে জনগণ এটাকে ভালোভাবে নিবেন। আর যার পরিপ্রেক্ষিতে মানুষজন আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেনাবাহিনী মূলত আজকে যে ভূমিকাটি নিল এই এনসিপির নেতাদের বাঁচাতে গিয়ে, এনসিপি কিন্তু এখনো আপনারা জানেন যে নিবন্ধিত রাজনৈতিক দল না, তারা কিন্তু প্রাথমিক যে বাছাই গত কালকে তারা তাদের নিবন্ধন তারা ফেল করেছে, তাদেরকে আরো 15 দিন সময় দেওয়া হয়েছে নিবন্ধনের ক্ষেত্রে। একটি রাষ্ট্রীয় নিবন্ধিত রাজনৈতিক দল না, এবং বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলকে কি এইভাবে সেনা পুলিশ র্যাব প্রহরায় নিয়ে গিয়ে মিছিল মিটিং করানো এবং এই ধরনের প্রোটেকশন দিয়ে তাদেরকে তাদের পক্ষ হয়ে সাধারণ জনগণের বুকে গুলি চালানোর ইতিহাস বাংলাদেশের গত 54 বছরের রাজনীতিতে আছে কিনা সেটা এখন দেখার বিষয়। আর পরিষ্কার ভাষায় যদি একটু বলতে চাই, আজকে এনসিপির নেতারা যেভাবে এপিসিতে চড়ে পালিয়ে এলেন, তারা তারা তারপরে এখনো পালাতে পারেনি আসলে। তারা, আমি মাত্র নিশ্চিত হলাম, তারা সেখানে সার্কিট হাউসে অথবা শেখ রেহানা টেক্সটাইল কলেজে যে অস্থায়ী সেরা ক্যাম্প রয়েছে তারা সেখানে অবস্থান করছে। না, আমি সেটাই বলছি। তারা জি। মানে ওই জায়গা থেকে যেভাবে এপিসিতে তাদেরকে একে একে করে নিয়ে যাওয়া হলো, কোনো রাজনৈতিক নেতা কি দেখেছেন বিগত স্বাধীনতার 54 বছরে কোনো রাজনৈতিক নেতা এভাবে এপিসির ভিতরে ঢুকে সভাস্থল ত্যাগ করে? তো এই এনসিপি যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্মূল করার ঘোষণা দিয়েছে, সারা বাংলাদেশ আওয়ামী লীগ উৎখাতের করার তারা ঘোষণা দিয়েছে, তো তাদের মূলত এপিসির ভিতরে যে কয়জন ঢুকে তারা তো তাই, তাদের রাজনৈতিক পরিমণ্ডল তো এপিসি। পুরো বাংলাদেশে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, সেখানে তারা সেনাবাহিনীর এপিসির ভিতরে থেকে পুরো বাংলাদেশকে নির্মূল করবে, এরকম হাস্যকর এবং কি বলবো তাদের যে উদ্ধতপূর্ণ আচরণ বাংলাদেশের রাজনীতিতে আসলে বিগত কোনো রাজনৈতিক দল এরকম উদ্ধতপূর্ণ আচরণ আসলে আহ, দেখায়নি। আর সেনাবাহিনীর যে ভূমিকাটি আজকে সেনাবাহিনী জাতির সামনে পরিষ্কার করেছে, সেটা এখন জনগণকে ভেবে দেখতে হবে এই সেনাবাহিনীকে আসলে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনীকে আসলে 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট সেই সেনাবাহিনী যারা সবসময় বলে যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আমরা দেশকে রক্ষা করব। এই সেনাবাহিনীর প্রত্যক্ষ মদতে কি বাংলাদেশে বিগত 5ই আগস্ট ঘটেনি? এবং আজকে কেন সেনাবাহিনী সাধারণ মানুষের বুকে গুলি চালালো? এর জবাব সেনাপ্রধান কি দিবেন? কারণ তিনি বলেছিলেন যে তার উপর ভরসা রাখতে, জনগণ তার উপর ভরসা রেখেছিল এবং ভরসা রেখে বিগত 11 মাসে সারা বাংলাদেশে 3,500-এর উপরে মানুষ হত্যা হয়েছে, 5,000-এর উপরে ধর্ষণ হয়েছে এবং কয়েক হাজার নারী নির্যাতনের মামলা হয়েছে। লুটপাট ভাঙচুর ধানমন্ডির 32 থেকে শুরু করে এমন কোনো মুক্তিযুদ্ধের স্থাপনা নাই যেগুলো গুড়িয়ে দেওয়া হয়নি। ইভেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা স্থাপনাগুলো, মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং মহান স্বাধীনতা শহীদদের বীর শ্রেষ্ঠদের যে স্মৃতিফলকগুলো যেগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল সেগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে।
তাহলে এই সেনাবাহিনী যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মুক্তিযুদ্ধকে রক্ষা করতে পারেনি, তারা কি করে বাংলাদেশকে রক্ষা করবে সেটি এখন দেখার বিষয়। আর একটা বিষয় একটু বলে রাখা ভালো যে বর্তমান অন্তর্বর্তী সরকার এখন যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে যে আজকে যারা সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে ছাড় দিবে না, আজকে তারা কি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে যদি প্রশ্ন করি, তাহলে বিগত জুলাই আগস্টে যে কর্মকাণ্ডগুলো বাংলাদেশে হয়েছিল, বিটিভিতে অগ্নিসংযোগ, মেট্রো রেল পুড়িয়ে দেওয়া, কারাগার ভাঙচুর করে আসামিদের বের করে অস্ত্র লুট করা, তারপরে আপনার সড়ক ভবন সেতু ভবনে আগুন দেওয়া, এগুলা কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না? তাহলে ওইগুলাকে প্রতিহত করতে গিয়ে যদি তৎকালীন সরকার বল প্রয়োগ করেও থাকে এবং বল এগুলো রক্ষা করার জন্য যদি বল প্রয়োগ করে থাকে, তাহলে সেটা কেন মানবতা বিরোধী অপরাধ হবে? আজকে একটি সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে যেখানে প্রায় 7 থেকে 10 জন মানুষকে গুলি করে হত্যা করা হলো এবং 50 থেকে 60 জনের উপর মানুষ গুলিবিদ্ধ, এখনো অবস্থা থমথমে, যেখানে কোনো রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করা হয়নি, যেখানে নির্বিচারে সাধারণ জনগণের উপরে সেনাবাহিনী গুলি করলো, তাহলে এটি কি গণহত্যা না? তাহলে গণহত্যা, তাহলে এটি কি মানবতা বিরোধী অপরাধ বর্তমান সরকার সংগঠিত করেনি? যেখানে রাষ্ট্রীয় কোনো স্থাপনার উপরে কিন্তু তারা আঘাত আনেনি এবং তারা কিন্তু ওই নেতাদেরকেও হত্যা করতে যায়নি। তারা সমাবেশ স্থলে যখন তারা উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা প্রতিবাদ করেছে এবং ওই প্রতিবাদের ফলে সেনাবাহিনী যে গুলিটি চালালো সেটি আসলে কোন সংজ্ঞায় আমরা সংজ্ঞায়িত করব? এবং এই এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক তারা দল সেখানে যখন তারা সেখানে ১৪৪ ধারা জারি করেছে, অথচ এই ১৪৪ ধারা তারা আগেই কিন্তু জারি করতে পারত। জানাই ছিল যে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তাই না? আমি যে এখানে 144 দুজনের দ্বারা 144 দ্বারা তাহলে তারা আজকে সমাবেশ ওখানে হতেই দিত না। এই সেটাই ঘটনা যদি বললাম, এটা তো ঘটতে জানে, জানাই ছিল যে এরকম একটা জানাই ছিল পরিস্থিতি যে এটা, হতে পারে। হ্যাঁ, এবং আপনারা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছেন এখানে আবার এই যে যেমন ফ্রান্স থেকে তারপরে আমেরিকা থেকে এই যে জুলাই সন্ত্রাসী আপনার লেংটা সুলেমানরা, তারা যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবার আহ, উম, আপনার বঙ্গবন্ধুর সমাধিস্থলটিকে আক্রান্ত করার জন্য যে আহ্বান জানাচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলছে না। তো সরকার আজকে যে ঘটনাটি মানে সরকার একেবারে আজকে সুস্পষ্ট অবস্থান নিল এনসিপির পক্ষে এবং রাষ্ট্রীয় সকল বাহিনীকে কাজে লাগিয়ে সাধারণ জনগণের বুকে গুলি চালিয়ে এই এপিসিতে করে এনসিপির নেতাদের রক্ষা করে এই সরকার প্রমাণ করলো যে তারা জঙ্গি জিহাদি মৌলবাদীদেরকে যে কোনো মূল্যে তারা রক্ষা করবে। প্রয়োজনে যদি দেশের মানুষের বুকে গুলি চালাতে হয় সেটিও চালাতে তারা পিছপা হবে না। যদি তাই হয়ে থাকে তাহলে তো দেশের মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবে, নাকি? এখন বাংলাদেশের মানুষের কথা যদি আপনারা বলেন, আমরাও বলি যে 5ই আগস্টের যে ঘটনাটি বাংলাদেশে যেভাবে নানা প্রযুক্তির ব্যবহার করে নানা রকম গুজবের উপর ভর করে যে আন্দোলনটি গড়ে তোলা হয়েছিল, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সাবেক আওয়ামী লীগ সরকারের যে পতনটি হয়েছিল, আওয়ামী লীগ সরকার কিন্তু যদি জোর করতো, শেখ হাসিনা যদি জোর করতেন, তিনি তার রাষ্ট্রীয় বাহিনীকে কিন্তু ব্যবহার করতে পারতেন আজকে ইউনূস সরকার যেভাবে ব্যবহার করেছে। এবং আহ, তখন যদি শেখ হাসিনা ইচ্ছা মানে উনি যদি চাইতেনই যে উনি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকবেন, উনি কিন্তু এটা মানে করতে পারতেন আমার যতটুকু মনে হয়। কারণ সেনাবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বা প্রত্যেকটি বাহিনী তখন দেখুন, আমি অলমোস্ট আপনাকে সাধারণ দেখাই সেনাবাহিনী কত বড় ব্যাগ স্যার, স্যার ডাকে স্যার, ডাইরেক্ট গুলি কর মারছে, গুলি তো করছি স্যার, ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট গুলি কর, এই বেটা আরে 300 টাকা লাগা, এই সেম 300 টাকা লাগা, 300 এই সেই ছড়াই, দেখলেন আমি তারা ডাইরেক্ট গুলি করার নির্দেশ জি, আমি এটাই বলছিলাম যে তারা লাইন অফ ওয়ারে দাঁড়িয়ে যেভাবে আপনার অধিক সংখ্যক মানুষকে যেভাবে হত্যা করার যে তাদের যে প্রশিক্ষণে যেভাবে শেখানো হয়, আজকে তারা সেভাবেই সাধারণ জনগণের বুকে আসলে গুলি চালিয়েছে। তো
একটি রাজনৈতিক দলের একদিকে নেতাদের তারা মানুষের দিকে গুলি চালালো, আর যাদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তাদেরকে তারা সুরক্ষা দিল। দেখুন তো, তাদেরকে তারা রক্ষা করবে। আজকে আপনারা যদি এই ঘটনাটি প্রত্যক্ষ করে থাকেন তাহলে দুদিন ঘোষণা দিয়ে যেভাবে ধানমন্ডি 32-এ মব তৈরি করে 32টি ভাঙ্গা হলো, তখন সেনাবাহিনীর এই ভূমিকা কোথায় ছিল আসলে, সেটা আমরা জানতে চাই। সেনাবাহিনী কেন ধানমন্ডি 32টি রক্ষা করেনি? কেন ধানমন্ডি 32 তো রাষ্ট্রীয় স্থাপনা ছিল এবং কেপিআই লিস্টেড একটি জায়গা, এই জায়গাটি কেন সেনাবাহিনী রক্ষা করেনি? সেনাবাহিনী কেন গণভবন রক্ষা করেনি? এই যে তাদেরকে সেনাবাহিনী জীবনকে যে রক্ষা করছে, আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে এপিসিতে করে সাজোয়া জানে করে তাদের জীবন বাঁচাচ্ছে, রাইট? যেই হাসনাত সার্জিস এবং নাহিদের জন্য এই অন্তত 175 জন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, কত নারী ধর্ষিত হয়েছে, গত একটি বছরে বাংলাদেশে যে একটা মবের রাজত্ব কায়েম করেছে, আপনি তাদেরকে এপিসিতে করে সাজোয়া জানে করে তাদের জীবন বাঁচালেন, আর এইভাবে করে মানুষের উপর গুলি চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আমার তো মনে হয় গত 3 দশকে এরকম করে পুলিশ কোনো সেনাবাহিনী কারো বুকে গুলি চালায়নি। না, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আমরা এই ধরনের ভূমিকা প্রত্যক্ষ করিনি। গুলি তো করছি স্যার, গুলি কর ডাইরেক্ট ডাইরেক্ট গুলি কর। মার্চ এদিকে এই পরিস্থিতির কারণে সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি, তিনি মার্চ ফর যমুনা ঘোষণা করেছেন। তানভীর লিঙ্কন, আমাকে যদি একটু বলতেন যে সামগ্রিকভাবে এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কি প্রস্তুতি আছে? তারা যে মার্চ ফর যমুনা, আপনি শুনলেন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সভাপতি, তিনি মার্চ ফর, আমি তার বক্তব্যটা আরেকবার একটু শুনাই তাহলে আর একটু সুবিধা হবে। বাংলাদেশ ছাত্রলীগের সহযোদ্ধা বন্ধুরা, আমাদের জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে, প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে। যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটা নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। আর ঢাকায় যারা অবস্থান করছে, এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প, মার্চ টু যমুনা, এই দখলদার ইউনিয়ন সরকারের পদত্যাগের দাবিতে, এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ, ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি, এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন। মার্চ টু যমুনা একযোগে ঢাকা অভিমুখে তারা যাত্রা করবে, এই কর্মসূচি তারা ঘোষণা করেছে, কারণ তাদের ছাত্রলীগের কয়েকজন সদস্যের প্রাণহানি হয়েছে। আমরা অন্তত 4 জনের লাশ আমরা দেখেছি। যে আমরা দেখছি যে এখানে একজন গুলিবিদ্ধ হয়েছে এবং একজন গুলিবিদ্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। উনি কি হয়েছে আমার বাবা ভাই, আমার আব্বা গুলি করে মেরে দিয়েছে, এই যে গুলি করে মেরে দিয়েছে, এই যে তার বরবাদ নেই আমারে আর মামা কবে না, ও বাবা রে। দেখেন, একটা বিষয় আমি আপনাকে বলি, বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, ওই মিডিয়ার স্ক্রল গুলো যদি দেখেন, এখন তারা ওখানে স্ক্রল দিচ্ছে কি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সংঘর্ষ চলেছে এবং এখানে যে 4 জন মারা গেছে এই পর্যন্ত কোন স্ক্রল টিভি চ্যানেলে সেটা দেখাচ্ছে না। আপনারা কি দেখেছেন এই গোপালগঞ্জে এই যে এনসিপির পদযাত্রায় এনসিপির নেতাকর্মীর সাথে মারামারিটি হয়েছে? কোন এনসিপির নেতাকর্মীকে আহত হয়েছে? কোন এনসিপির নেতাকর্মী কি আওয়ামী লীগ ওখানে আক্রান্ত করেছে? সেটা কিন্তু করেনি। এবং আওয়ামী লীগের উপরে সরাসরি আক্রমণ করেছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সবাই মিলে প্রশাসন আক্রমণ করেছে
এবং এনসিপির নেতাদেরকে তারা সসম্মানে ওখান থেকে নিয়ে এসেছে। তাহলে এখানে তো তারা প্রতিবাদ করছিল দাঁড়িয়ে, এবং এখানে তো ও, তারা প্রথমে গিয়ে কাউকে আক্রমণ করেনি, তারা শুধুমাত্র তারা তাদের অবস্থান জানিয়ে তারা প্রতিবাদ করছিল। তাহলে প্রশাসন যখন জানতো যে সমস্ত গোপালগঞ্জবাসী আজকে রাস্তায় নেমে এসেছে, এবং এই 144 ধারা তো তারা সকালে জারি করে এনসিপির নেতাদেরকে ওখান থেকে ওই প্রোগ্রামটি বারণ করতে পারে, তাহলে তারা কেন এনসিপি কে ওখানে যেতে দিল, সেটা হচ্ছে প্রশ্ন। এর দায় কি প্রশাসনের না? তাহলে প্রশাসন নিজেরা যেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে, প্রশাসন যদি একটি রাজনৈতিক সভা বা সমাবেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, এবং ওই নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ভারে যদি কোনো মানুষের প্রাণহানি ঘটে, তাহলে সেটার দায়ভার অবশ্যই প্রশাসনের উপর বর্তাবে। এবং এই প্রশাসন যে নির্বিচারে গুলিটি চালালো, এই গুলি চালানোর তাদেরকে কে দিল? কারণ ওনারা কি তাদেরকে প্রাণঘাতী আক্রমণ করেছিল সেখানে? সেটা কিন্তু আমরা কোনো চ্যানেলে দেখিনি যে ওরা এসে প্রাণঘাতী আক্রমণ করেছে বা ওদেরকে গুলি করেছে হত্যার উদ্দেশ্যে। তাহলে কোনো কিছু ওরা করেনি, কারণ ওরা দূর থেকে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল। এবং যখন হাসনাত আব্দুল্লাহ আপনার উদ্ধতপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন, বঙ্গবন্ধুকে এবং সাবেক প্রধানমন্ত্রী কিন্তু অশালীন কটূক্তি করেছিলেন, তখনই কিন্তু সাধারণ জনগণ মঞ্চের দিকে আস্তে আস্তে বক্তব্য দিয়ে প্রতিবাদী ভাষা স্লোগান দিয়ে তারা এগিয়ে আসে, এবং তখনই কিন্তু গোলাগুলি শুরু করে দেয়। তাহলে বিষয়টি আপনারা ধরেই নিতে হবে যে ঘটনাটি আসলে পূর্ব পরিকল্পিত, এবং এই ঘটনার সাথে সাথে আবার বর্তমান সরকার বিবৃতি দিয়ে দিচ্ছে যে গোপালগঞ্জের এই ঘটনায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মানে কি, তাদের যে টার্গেট হচ্ছে কি, আলটিমেটলি গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা, এবং গোপালগঞ্জে যেহেতু বঙ্গবন্ধুর সমাধিস্থলটি রয়েছে টুঙ্গিপাড়ায়, সেটিকে আক্রান্ত করারও একটা নীল নকশা তাদের এই আজকের এই ঘটনার মধ্য দিয়ে ঘটতে পারে। এবং যেহেতু সাধারণ জনগণ নিরস্ত্র, সাধারণ জনগণের ভাষা তো একটাই প্রতিবাদ, এবং এই সাধারণ নিরস্ত্র জনগণের উপরে আজকে সেনাবাহিনী যেভাবে গুলি করে হত্যাকাণ্ড সংঘটিত করলো, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এভাবে আমরা কোনোদিন এই ধরনের নির্বিচার গোলাগুলি সেনাবাহিনী সাধারণ জনগণের উপর আমরা দেখিনি। এবং বিগত 5ই আগস্টের আগে বাংলাদেশে যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলো আক্রমণ করেছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী নীরব ভূমিকা পালন করেছিল সেগুলোকে রক্ষা না করে। তাহলে আজকে কোন এমন ঘটনা ঘটলো, কাকে সাধারণ জনগণ হত্যার উদ্দেশ্যে ওখান থেকে গুলি ছুড়েছিল বা তাদেরকে আক্রমণ করেছিল, বা তাদেরকে কি এমন ঘটনা ঘটেছিল যে বাঁচাতে এইভাবে লাইন অফ ওয়ারে দাঁড়িয়ে তাদেরকে আপনি গুলি করতে হবে? এটা কোন ধরনের সভ্য সমাজে বা রাজনৈতিক সমাজে এই ধরনের আচরণ সেনাবাহিনী কর্তৃক প্রত্যক্ষ করেছেন আপনারা? আমি তো বিগত কোনো সময় দেখিনি। আওয়ামী লীগকে বলে ফ্যাসিস্ট সরকার, বিগত 15 বছর কোনো কিন্তু দেখেছেন সেনাবাহিনী এভাবে লাইন অফ ওয়ারে দাঁড়িয়ে অপোজিশন দলের নেতাদের বুকে গুলি চালিয়েছে? সেটা কিন্তু বিগত 15 বছর আমরা প্রত্যক্ষ করিনি। তাহলে আজকে যেভাবে সেনাবাহিনী গুলি করে সেখানে প্রায় 10 জন মানুষকে হত্যা করলো, এবং যে হত্যাকাণ্ডের সংবাদ বা সহিংসতার সংবাদ, হতাহতদের সংবাদ কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না, এর কারণটা কি? কি কারণে? মানে এই সংবাদ, এখন তো সবাই এতটাই স্বাধীন যে মন খুলে সমালোচনা করার সাথে সাথে মন খুলে সব বন্ধ করে দেওয়া হয়। তো কেন সংবাদ মাধ্যমগুলো আজকে তাদের সত্যিকারের কথাটুকু প্রকাশ করতে এখানে ভয় পাচ্ছে? তাহলে সবাইকে একজোট হয়ে এই দেশটিকে একটি মৌলবাদী শাসনের দিকে ঠেলে দিতে যাচ্ছে? তাহলে সাধারণ মানুষের বিবেক, বুদ্ধি সবকে আজকে লোপ পেয়েছে। আজকে কি নিকোলরা টক শোতে এসে কান্না করবে ওই যে পানির লাগবে পানি? আজকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে প্রফেসর সাইমা ফেরদৌস, তার বুক কি আজকে কেঁপে উঠবে? আল্লাহর, তিনি তো আল্লাহর আমাদের বুক কাঁপে না, আল্লাহর আরশ কেঁপে উঠবে, এই কথাগুলো বলেছিলেন। আজকে জাহাঙ্গীরনগরের সে প্রফেসর কি আবার শহীদ মিনারে দাঁড়িয়ে বলবেন এই জল্লাদের উল্লাস ভূমি আমি দেখতে চাই না, এই কসাইখানা আমি দেখতে চাই না? আপনি দেখুন এখন এখন এই মুহূর্তে গোপালগঞ্জের মানুষ মিছিল করছে, সেখানকার নারী পুরুষ বৃদ্ধ সবাই বাইরে বেরিয়ে এসেছে, ঘরের বাইরে বেরিয়ে এসেছে, তারা মিছিল করছে। দেখেন, সারা বাংলাদেশে এই 5ই আগস্ট পরবর্তী আজকে যে প্রায় 1 বছর এক বছরের কাছাকাছি সময় অতিক্রম করলো, এই বিভৎস বাংলাদেশ, এই
এই ধরনের ভেরি বাংলাদেশের চেহারা অনেস্টলি আমি থেকে আপনাকে বলি, ধরেন আমি তো আহ, গত 1/11 এর সরকারও দেখেছি আমি, আহ, আহ, কিন্তু এরকম করে সরাসরি গুলি করার দৃশ্য সেনাবাহিনী করছে আমি আমার 30 বছরের সাংবাদিকতা কখনো দেখিনি। এটা আমরাও দেখিনি। আমাদের এই আমরা স্বাধীনতা পরবর্তী কত বড় প্রজন্ম, বেয়াদ স্যার! আমরা স্যার ডাকে স্যার! ডাইরেক্ট গুলি করা হয়েছে! গুলি তো করছি স্যার! গুলি কর, ডাইরেক্ট! ডাইরেক্ট গুলি কর! সরাসরি বলছে ডাইরেক্ট গুলি কর। এখানে কি এমন ঘটনা ঘটছে যে তারা ডিরেক্ট এভাবে গুলি করছে? কয়েকশো রাউন্ড আমি গুলি চলেছে, প্রায় 3 ঘন্টা একটানা গোলাগুলি হয়েছে। তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, এদিকে স্টেজ ভেঙে ফেলা হয়েছিল। আপনি তো জানেন আমরা অন্তত 4 জনের মৃতদেহ আমরা দেখেছি, কিন্তু কতজন প্রাণহানি হয়েছে আমরা সুনির্দিষ্ট করে সেটি জানি না। তবে আমরা 4 জনের মরদেহ দেখেছি, এটুকু নিশ্চিত করেই বলতে পারছি আমরা। দেখেন, যে জুলাইয়ে এক আমরা দেখছি যে আবু সাইদের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যেভাবে সাধারণ জনগণ হয়েছে রাস্তায় নেমে এবং এসেছিল বিগত একজন সরকারকে গুলিবিদ্ধ প্রেসিড হয়েছে করে, আমরা আজকে সাধারণ দেখতে পাচ্ছি। জনগণের বিবেক কোথায়? মানে কি হয়েছে আমরা আজকে সাধারণ জনগণ কেন রাস্তায় নেমে আসছে না? কারণ ওপাশ থেকে কিন্তু আমরা কোনো আক্রমণের ছবি আমরা দেখতে পাইনি। আপনারা কোনো, আমরা সব টিভি চ্যানেলও দেখেছি, তারা কিন্তু মানে আক্রমণ কি, তারা তাদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করছে নর্মালি যেটা করে, বাট তারা তো এই পর্যন্ত শুনি নাই বা কোনো টিভি চ্যানেল আমরা দেখলাম না যে ওপাশ থেকেও মুহুর্মুহু গুলি হচ্ছে, বা তারাও স্বয়ংক্রিয় বা অত্যাধুনিক অস্ত্র নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করেছে। তাহলে কেউ যদি ইট পাটকেল নিক্ষেপ করে বা নর্মালি এই ধরনের কর্মসূচি রাজনৈতিক পরিস্থিতি হয়, তাহলে পুলিশের তো নর্মালি টিয়ার গ্যাস অথবা আপনার রাবার বুলেট দিয়ে তাদেরকে সংযত করার কথা। এইভাবে সরাসরি গুলি করার ইতিহাস তো আমরা কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসলে দেখিনি। বাংলাদেশ অতীতে এই ধরনের বহুবারই হয়েছে, যে এরশাদের একদল আমলে হয়েছিল। বহুবার বহুবার দেখেছি আমরা, এরশাদ বিরোধী আন্দোলনও দেখেছি, কিন্তু এইভাবে তো সরাসরি গুলি এরশাদও করে, সে সামরিক শাসক ছিলেন, সেও কিন্তু এইভাবে সরাসরি এইভাবে এসে লাইন অফ ওয়ার্ডে দাঁড়িয়ে গুলি করে। এই যে জিনিসগুলো আজকে বাংলাদেশ প্রত্যক্ষ করলো, আমরা আশা করব যে মাননীয় সেনাপ্রধান উনি কি ব্যাখ্যা দিবেন সেটার অপেক্ষায় আমরা থাকব। এবং আজকে গোপালগঞ্জের উপরে যেভাবে নির্বিচার গণহত্যা চালানো হলো, এবং যেভাবে গোপালগঞ্জবাসীকে এভাবে আহ, গোপালগঞ্জের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ক্রয়কৃত গুলি তাদের বুকে বাংলাদেশ সেনাবাহিনী ছুড়ে মারলো, এর প্রতিদান বাংলাদেশ সেনাবাহিনীকে কিভাবে হজম করতে হয় সেটা এখন দেখার বিষয়। কারণ বাংলাদেশ সেনাবাহিনী আহ বিগত 5ই আগস্ট বাংলাদেশকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাদের যদি সে সক্ষমতা থাকতো, তাহলে তারা বিগত 5ই আগস্ট বাংলাদেশকে রক্ষা করতো। যেহেতু তারা 5ই আগস্ট বাংলাদেশকে রক্ষা করতে পারেনি, এবং পরবর্তীতে যদি কোনো বড় ধরনের ম্যাসাকার বাংলাদেশে সংঘটিত হয়, সেটা রক্ষা করারও তাদের, আমার মনে হয় না যে তাদের সে ধরনের সক্ষমতা আছে। এবং আজকে তারা আপনি দেখেছেন যে তারা কিভাবে করে ভয়ে সেনাবাহিনীর হাতে পায়ে ধরছিল বাঁচার জন্য, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনি দেখুন তাদেরকে এই যে এই এপিসি দেশের টাকা দিয়ে এই এপিসি এই সাজোয়া যান কিনে তারা এর মাধ্যমে রেহাই পেল। আজকে যদি সেনাবাহিনী না থাকতো, এই সার্জিস হাসনাত নাহিদরা কি জানে তাদের পরিণতিটা কি হতো? আমি তারা ভয়ে আতঙ্কিত বোধ করছি। তারা কিন্তু তারা তারা কি তারা জানে তাদের পরিণতিটা কি হতো? আমি তো বলে দিলাম, তাদের রাজনৈতিক এরিয়া যদি আপনি বিবেচনা করেন, এই অফিসের ভিতরের যতটুকু জায়গা, এটাই তাদের রাজনৈতিক পরিমণ্ডল। আজকে প্রমাণ হয়ে গেল যে জনগণের কাছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া বা সরাসরি জনগণের কাতারে গিয়ে জনগণের সাথে তারা কথা বলার মতো তাদের সে সক্ষমতা নেই। তারা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ছাড়া তারা বাংলাদেশের কোনো জেলায় একটি রাজনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালিত করতে পারবে না। এবং তারা তাদের রাজনৈতিক পরিমণ্ডলের ব্যাপ্তিটি আজকে জাতিকে জানিয়ে দিল। সেনাবাহিনীর এপিসির ভিতরে যতটুকু জায়গা, বাংলাদেশে তাদের রাজনৈতিক করার জায়গাটাও ঠিক ততটুকু। ওই এপিসির ভিতরে যতটুকু জায়গা, ততটুকুতে তারা রাজনীতি করতে পারবে, তাও এই সেনাবাহিনীর প্রহারা। তাহলে এই সেনাবাহিনী কি বাংলাদেশের সেনাবাহিনী? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ যখন বিপন্ন,
তখন সেনাবাহিনী আমরা দেখি নীরব পুতুলের মতো ভূমিকা পালন করে, তাদের চোখের সামনে ৩২ নাম্বার ঘুরিয়ে দেওয়া হয়, তারা কিছুই করে না। আর আমার দেশের পয়সা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যে এপিসি কেনা হয়, যেই সাজোয়া যান কেনা হয়, সেটি এদের রক্ষা করার জন্য। তবে সবচেয়ে আমার কাছে একটা জিনিস আজকে হাস্যকর মনে হলো, এপিসি গুলো কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ক্রয় করা। তো যারা শেখ হাসিনার বিরুদ্ধে এত পরিমাণ স্লোগান দিল, শেখ হাসিনা স্বৈরাচার, ফেসিস্ট, মুজিববাদ রাখবে না, সেই মুজিববাদের এপিসিতে করে তারা তাদের জীবনকে আপাতত রক্ষা করেছে কিছু সময়ের জন্য। এবং জানি না বাকি সময়ের জন্য ওখানে গোপালগঞ্জে কি ধরনের ঘোর অমানিসা নেমে আসে। হয়তো আজকে গোপালগঞ্জে সন্ধ্যার পর সারা বাংলাদেশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে মেসিভ ক্র্যাকডাউন চালানো হবে গোপালগঞ্জবাসীকে নির্মূল করার জন্য, এবং তাদের প্রিয় জঙ্গি নেতাদের উদ্ধারের জন্য তারা করতেও পারে। এটা বিচিত্র কিছু না, তবে পরিস্থিতি যে অবস্থায় যাচ্ছে সেটা হয়তো আরো ভয়াবহ অবস্থার দিকে যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের দলীয় কি কর্মসূচি দিবে বা দিচ্ছে, বা সাধারণ জনগণের সাধারণ জনগণ আজকে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হলো সেটাকে এখন কিভাবে মেনে নেয় সেটা হচ্ছে দেখার বিষয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, এই 2 দিন আগেও বিএনপি কে যে নোংরা ভাষায় এনসিপি আক্রমণ করেছে, যে ধরনের বিশ্রী ভাষায় তারা বিএনপির চেয়ারপারসন এবং বিএনপির আপনার অ্যাক্টিং চেয়ারম্যানকে তারা স্লোগানে তারা তাদেরকে অপমানিত করেছে, এবং যেখানে তাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির ছবি পদদলিত করেছে, তারা বেগম খালেদা জিয়ার কে নিয়ে উদ্ধতপূর্ণ স্ট্যাটাস দিয়েছে, সেই এনসিপি নেতাদের পক্ষে আজকে মির্জা ফখরুল সমবেদনা জ্ঞাপন করে। তো লজ্জা হয় বিএনপির জন্য। আসলে বিএনপি, এই যে আমি বিএনপি কে বলি কি জানেন, এটা হচ্ছে উর্সালাইন পার্টি। এক চিমটি রাজাকার, মুক্তিযোদ্ধা, এক মুষ্টি রাজাকার আর আদাসের দলছুট লোকের নির্ভরযোগ্য আস্তানা হলো বিএনপি। এই উর্সালাইন পার্টি আসলে কখনো দেশের জন্য রাজনীতি করে না, এবং উর্সালাইন পার্টি শুধুমাত্র কিভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় সেই রাজনীতিটাই এই উর্সালাইন পার্টি করে থাকে। বিগত সময় তাদের কাজই হচ্ছে এটি, যার কারণে বিগত 16 বছর জনগণ তাদের ডাকে কিন্তু মাঠে আসে, এবং জনগণকে তারা কোনোভাবেই আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে আহ, আপনার প্রতিবাদ মুখর করে তুলতে পারেনি। এবং বিগত 15টি বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রকে শাসন করেছে, শুধুমাত্র 3টি ইলেকশন ছাড়া বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয় নাই যার কারণে জনগণ বিগত সরকারের বিরুদ্ধে মাঠে নামবে। আপনারা বিগত 15-16 বছরে কি কখনো কোনো রাজনৈতিক সমাবেশে সরকারকে এইভাবে সেনাবাহিনী দিয়ে লাইন অফ ওয়ারে দাঁড়িয়ে গুলি করতে দেখেছেন? তারা বলে যে আমরা মিছিল মিটিং করতে গেলে আমাদেরকে গুলি করে। আমরা কিন্তু বিগত 15-16 বছরে কোনো মিছিল মিটিং এ, একটি মিছিল মিটিং এ পুলিশ, সেনাবাহিনী বা র্যাবের গুলি কে কেউ মারা গিয়েছে আমরা কিন্তু সেই ইতিহাস দেখতে পাইনি। বিগত 15 বছরে বিএনপির কোন জনসমাবেশে আপনারা বোমা হামলা হতে দেখেছেন? আমরা আমি আমি প্রত্যক্ষ করিনি। আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে সে রেকর্ড আছে কিনা সেটা আমার জানা নেই। বিগত 15-16 বছর বিএনপি যতগুলোই সভা সমাবেশ বা রাজনীতির যে কর্মকাণ্ড চলেছে, তাদের কোনো অফিস আদালত বা তাদের কোনো নেতাকে বা তাদের কোনো রাজনৈতিক সমাবেশকে বোমা হামলা করেছে সেটা কিন্তু আমি অন্তত প্রত্যক্ষ করিনি বা আমার মনে নেই। কিন্তু আপনারা 2001 থেকে 2006 যদি চিন্তা করেন, আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদেরকে বোমা মেরে হত্যা করা সহ এমন কোন নৃশংস ঘটনা নাই যে বিগত 2001 থেকে 2006 শুনিনি। তাহলে এই বিএনপি রাজনীতিকে যদি আপনারা আহ দেখেন, বিএনপি বরাবরই যে রাজনীতিটি করে আছে সেটি হচ্ছে হত্যা, খুন, ষড়যন্ত্রের রাজনীতি, এবং তাদের বিগত সময়ের রাজনৈতিক দর্শকীয় তাই ছিল। তানভীর লিঙ্কন, আমি একটু আপনাকে দেখাতে চাই যে এই মুহূর্তে গোপালগঞ্জের কোনো মানুষ ঘরে নেই, প্রত্যেকে বাইরে বেরিয়ে এসেছে। হ্যাঁ, এবং তারা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছে, তারা শোকে বিহ্বল হয়ে পড়েছে। কারণ এরই মধ্যে যে পরিমাণ গোলাগুলি হয়েছে, কত প্রাণহানি হয়েছে আমরা এখনো সুনির্দিষ্ট করে বলতে পারছি না, তবে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমরা আমরা অন্তত আমরা যে ভিডিওগুলি পেয়েছি তাতে অন্তত 4 জনের মরদেহ তো দেখতে পেয়েছি। এর অবস্থায় খুবই ক্ষুব্ধ
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে গোপালগঞ্জের মানুষ, এবং তারা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা বিক্ষোভ করছে, সমাবেশ করছে, এবং তারা যে কোনো মূল্যে এদেরকে প্রতিহত করার আহ্বান জানাচ্ছে। কেউ নারী পুরুষ সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান বুলু। আমি দাঁড়িয়ে আছি এখন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সেই অবদারহাটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই অবদারহাট, এই স্থান দিয়ে গোপালগঞ্জ যাওয়ার কথা ছিল এনসিপির নেতৃবৃন্দ, এমন একটি সংবাদের ভিত্তিতে যে কোটালীপাড়ার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা তারা এই অবদারহাটে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 5 আগস্টের পরে এটি হচ্ছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় জামায়াত, এবং তারা তাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছে যে বর্তমানে এই অবৈধ সরকারের শাসন আমরা মানি না, এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকে সেই গোপালগঞ্জ থেকে গৌরনদী যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কোটালীপাড়ার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নেতৃবৃন্দ এখানে এসে অবস্থান নিয়েছেন, এবং এটি হচ্ছে কোটালীপাড়া উপজেলায় গত 5 আগস্টের পরে আওয়ামী লীগ সবচেয়ে বড় জামায়াত। আমি আজকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টির কিশোর গ্যাংরা আজকে এপিসিতে করে, যেমন তারা প্রথমে আর্মি ক্যাম্পে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে আমি যতদূর জানি যে তাদেরকে এপিসি করে বাগেরহাটের ভিতর দিয়ে তাদেরকে নিয়ে আসার একটি চেষ্টা চলছে, হয়তো তারা ওইদিকে আগাচ্ছে। এবং এই ন্যাশনাল চিলড্রেন পার্টির কিশোর গ্যাংদের পক্ষে আজকে আবার প্রধান উপদেষ্টার পেজ থেকে যখন তাদের পক্ষে বিবৃতি দেওয়া হয়, তাহলে তো এটা একেবারে পরিষ্কার যে তারা সরকারের প্রত্যক্ষ সহায়তায় মদদে তারা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করছে। এবং আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আমার সুস্পষ্ট, যদি আপনি আমার মতামত জানতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়া অত্যন্ত জরুরি, এবং বাংলাদেশের জনগণকে অ্যাড্রেস করে টোটাল ঘটনাকে কেন্দ্র করে তিনি একটি দিক নির্দেশমূলক বক্তব্য যদি প্রদান করেন, সেটা বাংলাদেশের, আমার মনে হয় যে আপামর জনসাধারণ তার বক্তব্যের সাথে সহমত পোষণ করে সবাই রাজপথে নেমে আসবে। এবং আওয়ামী লীগের যত তৃণমূলের নেতাকর্মী আছেন, যারা আজকে বিভিন্ন জায়গাতে আত্মগোপনে আছেন, দেশের মধ্যে যারা আছেন, তারা যখন রাজপথে নেমে আসবে এবং আওয়ামী লীগ সভানেত্রী যদি সুস্পষ্ট নির্দেশনা আজকে প্রদান করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাধারণ জনগণ আওয়ামী লীগের সভানেত্রীর সভাপতির বক্তব্যের সাথে সহমত পোষণ করে জুলাই যেভাবে একটি গণজাগরণ সৃষ্টি হয়েছিল, সেটা ছিল গুজবের উপরে, কিন্তু আজকে যদি উনি বক্তব্যটি প্রদান করেন তাহলে সেটি হবে জনগণের সপক্ষে, এবং জনগণ সেটিকে সুষ্ঠুভাবে গ্রহণ করে জনগণ রাজপথে নেমে আসবে। এবং এদেশের আপামর জনসাধারণ, নির্যাতিত জনসাধারণ, নিপীড়িত জনসাধারণ, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর মানুষজন কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর দিক নির্দেশনার অপেক্ষায় আছে, যতটুকু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয়। এবং তিনি যদি আজকে জাতির উদ্দেশ্যে একটি সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ আমার মনে হয় যে কোনো মূল্যে তাদের জীবনের মায়া ত্যাগ করে হলো রাজপথে নেমে আসবে এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো, যে মানে এরকম একটা পরিস্থিতিতে মানে আওয়ামী লীগের তরফ থেকে কোনো নির্দেশনা বা সংগঠিত হওয়ার কোনো প্রচেষ্টা আছে কিনা? আমি যেমন ধরেন সাদ্দাম হোসেনের বক্তব্য শুনলাম, আমি বক্তব্যটা আরো একবার আপনাদেরকে শোনাই। আমি কিন্তু আপনাকে একটু আগে এখনই বললাম কথাটা, যে আওয়ামী লীগের এই দেশের জনগণ বিগত 11 মাসে এই সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে এবং আজকের নৃশংস ঘটনার পর আর যদি আওয়ামী লীগ চুপ করে ঘরে বসে থাকে, তাহলে আওয়ামী লীগ আগামী 10 বছরও আর ফিরতে পারবে না। এবং আজকে যদি আমি আপনার কাছে জানতে চাচ্ছি আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে কিনা। আমি সাদ্দাম হোসেনের বক্তব্যটি শুনে এসে আমি আপনার বক্তব্যটি শুনবো। যোদ্ধা বন্ধুরা, আমাদের জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের, আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে, প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে, যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের এই
গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে। এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটি নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। আর ঢাকায় যারা অবস্থান করছে এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে, যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প, মার্চ টু যমুনা, এই দখলদার ইউনিট সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি, এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনার নির্দেশনা দেন। এই যে নির্দেশনাতে সাদ্দাম হোসেন দিল তার ছাত্রলীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের তরফ থেকে কি এরকম কোন নির্দেশনা? আওয়ামী লীগের আরো অনেকগুলো অঙ্গ সংগঠন আছে, আপনার জানা আমার আছে? মনে হয় যেহেতু সে ছাত্রলীগের বর্তমান সভাপতি, সে তার ছাত্রলীগের সব নেতা কর্মীদের নির্দেশ দিয়েছে এবং সেক্ষেত্রে অন্যান্য যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে তারাও হয়তো তাদের কিছু নির্দেশনা প্রদান করবে। কিন্তু সর্বোপরি আমি যে কথাটি আপনাকে আগেও বলেছি, আজকে সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উচিত জাতিকে একটি সুস্পষ্ট নির্দেশনা দেওয়া। ওনার বক্তব্যের অপেক্ষায় পুরো জাতি। শুধু এতটুকুই বলবো, উনি যদি আজকে নির্দেশনা প্রদান করেন, সে নির্দেশনা বাস্তবায়নে এদেশের কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ রাজপথে নেমে আসবে। কারণ বিগত 11 মাসে যে বিভৎস বিকৃত বাংলাদেশ দেখেছে, যে ধর্ষণের উল্লাসের রাজ্য দেখেছে, এটিকে যে জল্লাদের কসাইখানা প্রত্যক্ষ করেছে, তার বিরুদ্ধে একমাত্র জননেত্রী শেখ হাসিনার আহ্বানে যে দেশের মানুষ রাজপথে নেমে আসবে, এটা আমার বিশ্বাস এবং সাধারণ মানুষও সেই অপেক্ষায় আছে। এখন আওয়ামী লীগ কি কর্মকাণ্ড পরিচালনা করে বা আওয়ামী লীগ কি নির্দেশনা দেয় বা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে কি নির্দেশনা দেয়, আমার মনে হয় যে উনি সরাসরি ভিডিও বার্তা দিয়ে আজকে আত্মপ্রকাশ করা উচিত বাংলাদেশের রাজনীতিতে। এবং যদি সেটি করে তাহলে আওয়ামী লীগ একটি সুস্পষ্ট অবস্থান তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে রাজস্বিক প্রত্যাবর্তন করতে পারবে বলে আমি চূড়ান্তভাবে বিশ্বাস করি। এবং আওয়ামী লীগের সে সামর্থ্য আছে এবং আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মীদের সেই ধরনের মনোবলও আছে এবং শুধুমাত্র তাদের সভানেত্রীর বঙ্গবন্ধু কন্যার নির্দেশনার অপেক্ষায় আছে। যদি বঙ্গবন্ধু কন্যা আজকে সে নির্দেশনাটি দেন এবং সরাসরি ভিডিও বার্তায় উনি দেশের জনগণকে আহ্বান জানান, আমার মনে হয় যে দেশের কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসবে এবং এটার কোনো ব্যত্যয় হবে না। এবং আমি সাধারণ মানুষের অংশগ্রহণ দেখবো সবচেয়ে বেশি, কারণ সাধারণ মানুষ বিগত 11 মাসে যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে, আপনার যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, সাধারণ মানুষের জীবন আজকে না বিশ্বাস। এবং তারা মনে করে যে তাদের সময় বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রটি পরিচালনা করেছিল, তারা তাদের সার্বিক নিরাপত্তায় ছিল, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারা সন্তুষ্ট ছিল এবং তাদের জীবনের একটি নিশ্চয়তা ছিল, যা আজকে একেবারে অনুপস্থিত। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী, তিনি যেন একটি চূড়ান্ত দিক নির্দেশনা জাতির উদ্দেশ্যে প্রদান করেন এবং তার এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে হয়তো বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। দেখুন, বাংলাদেশে রাজনীতিতে একটা ভারসাম্যর ব্যাপার রয়েছে। আওয়ামী লীগ এবং বিএনপি একজন আরেকজনকে ভারসাম্যপূর্ণ অবস্থায় রাখে। গত 3টি নির্বাচন আপনি বলেছেন, 3টি নির্বাচন বাদ দিলে আওয়ামী লীগ যেভাবে করে দেশ চালিয়েছে, এটি মানুষ আপনি বলছেন যে সন্তুষ্টই ছিল। তবু যদি আজকে আওয়ামী লীগের অনুপস্থিতি দেশে একটা শূন্যতার সৃষ্টি করেছে, ঠিক তেমনি বিএনপিও যদি না থাকে দেশে একটা শূন্যতার সৃষ্টি হয় এবং যার পরিণতি আজকে বহু বছর পরে তারা সফল হতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিকে কিভাবে করে পুরো রাজনৈতিক অঙ্গনকেই বিরাজনীতিকরণের প্রক্রিয়াটি আসলে আমরা এখন দেখতে পাচ্ছি। এই অবস্থায় বিএনপির আমি জানতে পেরেছি যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুরো ঢাকা শহরে সব জায়গায় এখন এই মুহূর্তে মিছিল মিটিং হচ্ছে বলে আমি জানতে পেরেছি। আপনার কাছে কোনো খবর আছে কিনা তানভীর? আমি জি, বিএনপির চেয়ারপারসনের বাসভবন নিরাপত্তা জোরদার, সেখানে সেনাবাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে এবং সারা বাংলাদেশে শাহবাগ ব্লকেট করেছে কিশোর গ্যাং গ্রুপ এবং বিভিন্ন জায়গাতে কিশোর গ্যাংয়ের চিলড্রেন্স গ্রুপের কতিপয় সদস্য, এখানে 20-50 জন 100 জনের গ্রুপ করে ওরা বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। তাদের এমন কোনো জনসমর্থন নেই যে তারা পুরো বাংলাদেশ দখল করবে। দেখেন, আপনারা এই বিগত 11 মাসে বাম রাজনৈতিক দল সহ কিছু সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক অনেককে এসে টকশোতে বলতে শুনেছেন যে বিগত 15 বছর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে,
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের করে নিয়েছে, নিজেরা ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে। তাহলে আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিগত 15 বছর তাদের চেতনার জায়গা, ব্যবসার জায়গা করে না, থাকে, তাহলে আজকে দিয়া আমাকে আমাকে একটা তানভীর ভাই আমাকে একটা জিনিস বলুন তো, আজকে আমরা যেভাবে করে দেখলাম এই যে হাসনাত সার্জিসরা আপনার ইয়ে করে পালাচ্ছে, এপিসি এপিসি করে শুনেন, ভেরি ক্রিটিক্যাল কোশ্চেনটা দর্শক যারা আপনার মন দিয়ে একটু শুনেন প্লিজ। আজকে তারা এই সাজোয়া জানে করে নিরাপদে চলে যাচ্ছে, তাহলে 16 জুলাইয়ের পরে তাদেরকে তো আর বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সেনাবাহিনী এই নিরাপত্তা দেয়নি। এখন আজকে দেখলাম তারা ভয়ে থরথর করে কাঁপছে। আজকে দেখলাম তাদেরকে তাদের নিরাপত্তার জন্য সাজোয়া যান লাগছে। আর 16 জুলাইয়ের পরে যেভাবে করে ছাত্রদের মৃত্যু হলো, অভিযোগ অভিযোগ রয়েছে যে স্নাইপার দিয়ে টার্গেট করে করে গুলি করা হয়েছে। এই এই নেতাদের কারো গায়ে একটি গুলি কিন্তু লাগেনি। যাদেরকে আমরা সামনে দেখেছি, সামনের সারিতে দেখেছি, তাদের শুধু কারো তার গায়ে গুলি শুধু লাগেনি। তারা না, আজকে তারা ব্যাপারটা যখন শুধু এই সাজোয়া জানে করে, আপনার মন দিয়ে শুনুন কথাটি, আজকে তারা সাজোয়া জানে করে পালিয়ে বেড়াচ্ছে। তার মানে বুঝতে হবে 16 জুলাই এর পর থেকে তারা আসলে কেমন করে, কোন পরিকল্পনায়, কোন ছকে আন্দোলন পরিচালনা করেছিল, কে তাদেরকে বাঁচিয়েছিল। রাইট। আমি আপনাকে আরেকটি সুস্পষ্ট কথা বলি। আপনারা বিগত যে জুলাই আগস্টের যে তাদের যে আন্দোলন, সে আন্দোলন তাদের যে 158 জনের যে সমন্বয়ক যে তালিকাটা তারা প্রকাশ করেছে, সেই 158 জনের একজনও কেউ আহত হয়নি। গুলি তো দূরের কথা, যে পুলিশের লাঠির বাড়িও খায়নি। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায় বা কেউ হতাহত হয়। তাহলে এই যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একজনও তারা মারা যাবে। কিন্তু আপনাদের সুস্পষ্ট মনে আছে যে 17 জুলাই বা 18 জুলাই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইভ করে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে, হলে হলে গণহত্যা চলছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে। আপনারা সেটা প্রত্যক্ষ করেছেন, কিন্তু আদতে এই ধরনের কোনো ঘটনা সংগঠিত হয় নাই। তাহলে এই যে তাদের মেটিকুলাস প্ল্যানের যে অংশটুকু, আজকে যারা সমন্বয়ক সেজে, আজকে যারা মহান নেতা সেজে, বীর চুক্তি যোদ্ধা সেজে, ডলার যোদ্ধা সেজে বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, তারা কোন জায়গা থেকে তাদের সেই ধরনের আমরা কোনো আগ্রাসী ভূমিকা দেখেছিলাম, যেখানে তারা একবার হলো আক্রান্ত হয়েছে, তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছে, বা সরকার তাদের উপরে আহ, গুলি করেছে, বা তারা কেউ গুলি খেয়েছে? আমরা কোনো কিছুই দেই নাই। তাহলে এই যে তাদের যে কর্মকাণ্ডটি, এবং আজকে তাদের এপিসির মধ্য পলায়নের মধ্য দিয়ে তারা প্রমাণ করে দিল যে তারা বিগত 16 এই আন্দোলনের আগে থেকে তারা এই সামরিক বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় মদতে, রাষ্ট্রীয় মদতে তারা এই অপকর্মটি সংগঠিত করেছে জুলাই আগস্টে, যার কারণে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অস্ত্র ধরেনি, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী মাঠে নামেনি। এবং তখনকার সময়ে যে সাধারণ জনগণকে যে ভুল বুঝিয়ে, ভুল বার্তা দিয়ে, গুজব রটিয়ে যেভাবে মাঠে নেমে নিয়ে এসেছিল, বিগত 11 মাসে তারা তো অনেক কিছু করেছে। তারা বঙ্গভবনে আপনারা দেখেছেন রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য ডাক দিয়েছে, সেখানে যেতে বলেছে, কেউ যায়নি। তারা দফায় দফায় মানুষকে রাজুতে ডেকেছে, তাদের ডাকে এখন রাজুতে 100 জন মানুষও যায় নাই। তাদের বিভিন্ন কর্মসূচি যেগুলো ঢাকাতে পালিত হয়, তাদের কর্মসূচিতে আসলে সেখানে উল্লেখ করার মতো কোনো জনসংখ্যা যায়নি। তার মানে কি, সাধারণ জনগণ এই এনসিপির কিশোর গ্যাংয়ের জঙ্গিদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কারণ সাধারণ জনগণের কাছে তাদের অবস্থান কিন্তু আমার সুস্পষ্ট কাছে একটা হয়েছে। ব্রেকিং নিউজ আছে তানভীর, আমার কাছে একটা ব্রেকিং নিউজ আছে, সেটি হচ্ছে গোপালগঞ্জে আজ রাত 8টা থেকে পরের দিন বিকেল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আপনি জানেন যে 144 ধারা জারি করা হয়েছিল, আর এই মাত্রই সেখানে কারফিউ দেয়া হয়েছে, এবং এর মধ্য দিয়ে গোপালগঞ্জের মানুষকে আসলে ঘরে নেওয়া যাবে কি, কি মনে হচ্ছে আপনাদের? কারফিউ দেওয়া হয়েছে। হ্যাঁ, গোপালগঞ্জ আজকে রাত 8টা থেকে কাল সন্ধ্যা পর্যন্ত কারফিউ, ব্রেকিং নিউজ দিচ্ছে, টিভি স্ক্রলেও দিচ্ছে। মানে আজকে গোপালগঞ্জকে মানে এটা আমি তো বলেই দিলাম যে এটা একটা মেটিকুলাস প্ল্যানেরই অংশ। এবং আপনার সাথে দুপুরে একটি টকশোতে আমি বলেছিলাম যে সরকার যে বাণিজ্য চুক্তিটা অলরেডি তারা আমেরিকার সাথে করেছে, সে বাণিজ্য চুক্তি থেকে এই দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে গোপালগঞ্জের নাটকটি মঞ্চস্থ করেছে। এবং এই নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে সরকার কিন্তু তাদের নিজেদের বলবো যে কফিনে তারা তাদের শেষ পেরে একটি ঠুকেছে।
কারণ সরকারের কাছে আর কোনো অস্ত্র নাই ব্যবহার করার জন্য। তারা তাদের সবশেষ অস্ত্রটি গোপালগঞ্জকে নিয়ে আজকে তারা ব্যবহার করে ফেলেছে। এখন কারফিউর পরে আর কি দিবে তারা? কারফিউ দিয়ে কি হবে? আপনার গোপালগঞ্জে এত পরিমাণ মানুষ রাজপথে, সেখানে কারফিউটা দিয়ে করবেন কি আপনি? আপনি কি তাদের উপরে গুলি চালাবেন? অলরেডি তো আপনি তার চালিয়ে উপরে আসছেন। আরেকটি ভেরি ইন্টারেস্টিং, আমরা দেখুন আমরা শুরু থেকেই বলছিলাম এই সরকার হয়তো নির্বাচন দেবে না, তাই না? তাদের জি। নির্বাচন না নেওয়ার অনেক টালবাহানা আছে। এখন আমি হান্নান মাসুদ একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে আজকে যে পরিস্থিতি গোপালগঞ্জে হয়েছে এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হবে, মানে আওয়ামী লীগ ছাত্রলীগকে চরম মূল্য দিতে হবে এবং এই গভর্নমেন্টকেও মূল্য দিতে হবে। একটি জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন, আগে দেশ নিয়ন্ত্রণ করেন। হান্নান মাসুদ বলছে যে একটি জেলায় জাতীয় দেখেন নেতা, মানে তারা হচ্ছে জাতীয় নেতা, তাদের সুলতানাপা, নিরাপত্তা। সুলতানাপা, আমি আসলে মানে বাংলাদেশের রাজনীতিতে তো এখন হলো হিরো আলম ক্যারেক্টারদের অনেক বেশি উত্থান হয়েছে, যে হান্নান মাসুদ হচ্ছে আপনার হিরো আলমের আরেক ভার্সন। তো এরা যদি নিজেদেরকে এরা জাতীয় নেতা বলে, এরা জাতীয় টোকাই বলতে পারতো আজকে, যে জাতীয় টোকাইদেরকে আমরা আজকে সরকার নিরাপত্তা দিতে পারে, টোকাইদের সর্দার তাদেরকে নিরাপত্তা দিতে পারেনি সেটা বলতে পারতো, এই জঙ্গিদের সর্দার নিরাপত্তা দিতে পারেনি সেটা বলতে পারতো। এখানে তো একটা স্ক্রিপ্ট, মানে এই এই নাটকটি যেটা আজকে মঞ্চস্থ করা হয়েছে সেটা একেবারে রিটার্ন ড্রামা। তারা ওখানে যাবে, এগুলা হবে, গোলাগুলি করবে, তাদেরকে এইভাবে নিয়ে আসবে, এটা তো তারা জানতো যে গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করা সম্ভব না, এবং এটা কোনো কোশ্চেন কালেও এটা সম্ভব হবে না, এটা তারা জানে। কিন্তু তারপরেও তারা ওখানে গিয়েছে কেন? কারণ সরকার জানে যে তাদেরকে সব ব্যাকআপ দিয়ে তাদেরকে ওইভাবে নিয়ে আসবে। এবং আজকে বাংলাদেশের মিডিয়া সহ সব জায়গাতে দেখবেন যে তাদের পক্ষে কথা বলা হচ্ছে, যে আজকে কেন গোপালগঞ্জে তাদের সমাবেশ মণ্ডপ হচ্ছে। আজকে যে এই 8 থেকে 10 জন মানুষের জীবন গেল, শত শত মানুষ গুলিবিদ্ধ হলো, সেটা নিয়ে কিন্তু বাংলাদেশের কোনো সুশীল বুদ্ধিজীবী সাংবাদিক কেউ কথা বলবে না। কারণ তাদের কথা হবে এনসিপি কেন মিটিংটি করতে পারলো না গোপালগঞ্জ। আপনারা একটা জিনিস প্রত্যক্ষ করেছেন যে এনসিপির এই টোকাইরা, কিশোর গ্যাংরা, তারা যে ভাষায় কথা বলে, এটা কি কোনো রাজনৈতিক ভাষা, রাজনীতির পরিশীলিত ভাষা কি এটা হতে পারে? তারা যে ভাষায় বক্তব্য দেয়, যে ভাষায় তারা বিভিন্ন জায়গায় তাদের স্টেটমেন্ট, এগুলো তো আসলে আপনারা যা কিছু আছে চাইলে রাস্তায় চলে আসুন। আমাদের গোপালগঞ্জের শত শত ভাই বোনদেরকে আজকে গুলি করে হত্যা করা হচ্ছে। প্লিজ ঘরে বসে থাকেন না, আপনাদের পায়ে ধরি, প্লিজ চলে আসে। আপনি দেখছেন যে তারা বারবার মাইকে এই ঘোষণাটি দিচ্ছে যাতে করে কেউ ঘরে বসে না থাকে, মসজিদের মাইক ব্যবহার করে তারা এই ঘোষণাটি দিচ্ছে। এর আগে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। অন্তত 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, অনেকে বলছে 9 থেকে 10 জনের প্রাণহানি হয়েছে, কিন্তু আমরা যে ভিডিওগুলি পেয়েছি এর মধ্যে আমি অন্তত 4 জনের মৃতদেহ দেখতে পেয়েছি, বাকি এদের খবর বলতে পারি না। আর অসংখ্য মানুষ আহত হয়েছেন, ঠিক কি পরিমাণ হতাহত হয়েছে সেটি সুনিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে সেটি আমরা মোটামুটি নিশ্চিত করতে পেরেছি। তবে এই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, বাড়ার আশঙ্কা আছে, কারণ কয়েক শত রাউন্ড গুলি করা হয়েছে। আমরা দেখছিলাম, আমরা তখন লাইভে ছিলাম, আমরা এর আগে আপনারা দর্শক যারা আগ্রহী আছেন আপনারা দেখে আসতে পারেন, আমরা একদম তাৎক্ষণিকভাবে সবগুলো খবর দিয়েছিলাম। এবং আপনারা দেখুন কিভাবে করে ডাইরেক্ট লাইনে দাঁড়িয়ে সেনাবাহিনী গুলি করেছে। এটি খুবই বিস্ময়কর। আমাদের দেশের সেনাবাহিনী, আমি আমার 30 বছরের সাংবাদিকতা জীবনে এরকম সরাসরি গুলি করতে সাধারণ সিভিলিয়ানদের উপরে আমি কখনো সেনাবাহিনীকে দেখিনি। আমি জানি না আপনারা কেউ দেখেছেন কিনা, আমি একটু দেখি তারা কিভাবে গুলি করছে। কত বড় ব্যাস স্যার, স্যার ডাকে স্যার, গুলি করবেন, গুলি তো করছি স্যার, গুলি কর, ডাইরেক্ট গুলি কর,
আপনারা বুঝতে পারছেন কিভাবে ডাইরেক্ট গুলি করা হচ্ছে মানুষকে। এটি বাংলাদেশের সেনাবাহিনীর জন্য কিন্তু খুবই ন্যাক্কারজনক। তাদের ভাবমূর্তি তো বটেই। তারা যদি আগে থেকে এভাবে সক্রিয় হতো তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা এরকম হতো না কোনো অবস্থাতেই। তার উপরে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর যেই সমাধি রয়েছে সেটি ভেঙে দেওয়ার হুমকি দেওয়ার কারণে গোপালগঞ্জের মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় এবং তারা বিক্ষোভ করছিল, তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু এভাবে করে মানুষের উপরে যে গুলিবর্ষণ করা হবে এটি হয়তো তারাও ভাবতে পারেনি। এইটুক কি তাদের ভাবনাই ছিল যে সেনাবাহিনী তাদের উপরে সরাসরি গুলি করবে, কিংবা এই যে আমরা ছবি যেটি দেখলাম এভাবে করে সেনাবাহিনী তা মানুষকে চ্যাংদোলা করে নিয়ে যাবে? এটা কি ভাবতে পেরেছিল মানুষ? দেখেন, বিগত 11 মাসে যেভাবে সারা বাংলাদেশে মব তৈরি করা হয়েছিল, কোনোদিন দেখেছেন সেনাবাহিনী মবের বিরুদ্ধে এভাবে অ্যাকশনে গিয়েছে? আপনারা আপনারা কোনোদিন কি দেখেছেন যে এই সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এই ধরনের অ্যাকশনে গিয়েছে? আমরা সেটা দেখিনি। কিন্তু সেনাবাহিনীকে আজকে কি দেখলাম, জাতীয় মব সৃষ্টিকারী এই কিশোর টোপাই গ্যাংদের জন্য সেনাবাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালি জনগণের উপর আজকে পাকিস্তানি সেনাবাহিনী যেভাবে বর্বরচিত হামলায় গুলি চালিয়েছিল, ঠিক সেই কায়দায় আজকে মনে হচ্ছে না যে তারা বাংলাদেশ সেনাবাহিনী। আমার কাছে মনে হচ্ছিল যারা পাকিস্তান সেনাবাহিনীর সদস্য, যারা নিরস্ত্র বাঙালির বুকে গুলি চালাচ্ছে। আজকে সেনাবাহিনীর যে ভূমিকাটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এ ধরনের ভূমিকা কোনোদিন কোনো প্রত্যক্ষ করেছে কিনা সেটা আমার সন্দেহ। আজকে দেখেন, এই যে এতগুলো মানুষ প্রাণ হারালো, এতগুলো মানুষ গুলি খেলো, তার জন্য বিএনপি মহাসচিব দুঃখ প্রকাশ করে নাই। দুঃখ প্রকাশ করেছে উনি বিএনপির এনসিপির যে কিশোরগঞ্জের টোপাইদের আপনার পদযাত্রা না কি জানি কর্মসূচি ব্যাহত হয়েছে। এতগুলা মানুষ যে আজকে নিহত হলো, এতগুলা মানুষ যে আজকে হতাহত হলো, সে নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। মানবাধিকার সংগঠনের মুখের ভাষা হারিয়ে গিয়েছে, অথবা তাদের জীব কেউ কেটে নিয়েছে, যার কারণে তারা এখন কথা বলতে পারছে না। সাংবাদিক সকলে এখন পেইড বাংলাদেশে। যারা সাংবাদিকতা করছে, আমার লজ্জা হয় এদেরকে সাংবাদিক বলতে। এরা অন্য ব্যবসা করলে পারতো, কারণ বাজারে তো অনেক ব্যবসা আছে, এগুলা করলেই তো পারে। সাংবাদিকতা করতে ওদেরকে কে বলেছে বাংলাদেশে? আপনার যদি সৎ সাহস না থাকে, আপনার যদি গার্ডস না থাকে, আপনি কেন আসছেন এই প্রফেশনে? আমি তাদেরকে সরাসরি বলবো, যদি মৃত্যুর ভয় থাকে অন্য ব্যবসা করুন, সাংবাদিকতা তো দরকার নেই। আপনাদের কলম যদি শোষণের বিরুদ্ধে কথা বলতে না আপনি পারে, দেখুন, আপনি দেখেন সবাই এসে সাংবাদিকদেরকে গালাগালি করে। আপনি জানেন বাংলাদেশের সাংবাদিকরা কি পরিস্থিতিতে রয়েছে? তাদের যে পরিস্থিতি থাকুক, শুধু আজকে যে বাংলাদেশের শুনুন সাংবাদিকরা নয়, বিদেশের সাংবাদিকদের পর্যন্ত এখানে এই ইউনূস সরকার সুলতানাবাদ, যে নিয়ন্ত্রণ করছে। পরিস্থিতি থাকুক, যেই পরিস্থিতি বিদেশি থাকুক, দেশে সংবাদপত্র যখন থেকে পর্যন্ত শুনেন, দেশে যখন ডেমোক্রেসি, যদি আমরা মানে আমরা যদি ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি ধরি, তাহলে সেটাকে ধরতে হবে মিডিয়া। কারণ এই মিডিয়া যদি চুপ হয়ে যায়, মিডিয়াকে যদি আপনি একেবারে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন এবং মিডিয়াকে যদি আপনার বাধ্যগত অনুগত করে ফেলতে পারেন, তাহলে সেখানে তো আর গণতন্ত্রের কোনো কিছু বাকি থাকে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আজকে যে বাংলাদেশের যে রাজনৈতিক মব তৈরি হয়েছে এবং এই মবের উপর দাঁড়িয়ে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় যাবে, এটা অসম্ভব। কারণ বিএনপি যে চোরাগুপ্তা পথে ক্ষমতায় যাওয়ার যে অপরাজনীতি বিএনপি আজকে বাংলাদেশে করছে, কিশোর গ্যাংদের দিকে, যেমন হান্নান মাসুদের মতো টোকাই বলে জাতীয় নেতা, তাহলে জাতীয় নেতা নামক শব্দটির আজকে অপমান অপদস্থ হচ্ছে এবং বিএনপি এদের মতো টোকাইদের সাথে রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবং বিএনপি তাদের রাজনৈতিক দৈন্যদশা এই পর্যায়ে গিয়েছে যে তারা ঢাকা দক্ষিণের মেয়র আদালতের রায় পাওয়ার পরে, ইসি প্রজ্ঞাপন হওয়ার পর ওরা বসতে পারে নাই। আপনি চিন্তা করতে পারেন যে তাদের রাজনৈতিক দৈন্যতা কোন কোন জায়গায় গিয়ে ঠেকেছে। এবং তারা সারা দেশে ব্যস্ত লুটপাট করতে, মব তৈরি করতে, আওয়ামী লীগের লোকজনকে ধরে ধরে পুলিশের হাতে সোপর্দ করতে, এই কাজে তারা খুব পটু। এছাড়া বিএনপির কোন ধরনের রাজনৈতিক দর্শন আপনি কি বিগত 11 মাসে দেখেছেন? বা তারা যে বলে যে নতুন বাংলাদেশ গড়বে, তাদের 31 দফা, এই দফা ওই দফা, যে তারা যে বিভিন্ন বাণী দিচ্ছে বসে বসে, ওই জন্য ওই যে কালকে হাস্যকর একটা ভিডিও দেখছিলাম যে বিদেশ থেকে ভিডিও বলে নিজের বউকে কন্ট্রোল করা যায় না, উনি নাকি দেশ চালাবে। তো এই ধরনের নাটক আসলে বিএনপি করতে পারে, কারণ এই বিএনপির দ্বারা এই ধরনের নাটক মঞ্চস্থ করা সম্ভব। এবং এই বিগত 11 মাসে বাংলাদেশে যে কি পরিমাণ টাকা পাচার হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে, প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ আজকে পিছনের দিকে নিয়ে গেছে। যেখানে বিশ্বব্যাংক বলছে যে 2026 সালে বাংলাদেশের জিডিপি হবে 3.3, যেটা হওয়ার কথা ছিল আপনার 7-এর মতো। যেখানে আমরা আহ আহ, মধ্যময়ের দেশে আমরা আমরা চলে যাচ্ছিলাম, সেখান থেকে আমরা আবার এখন পিছনের দিকে চলে আসলাম। নতুন করে 27 লক্ষ বেকার তৈরি হলো।
এই কথা কেউ বলছেন। এবং আপনি কি বিগত 11 মাসে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে দেখেছেন সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করতে গিয়ে মুক্তিযুদ্ধের উপর আপনারা কেন হস্তক্ষেপ করেছেন? যারা বলে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে, তাদেরকে কি আপনারা দেখেছেন? এই যে তারা সরাসরি মবের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের সপক্ষে, আজকে যেভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সহ সবগুলাকে আজকে ধুলায় পর্যবসিত করা হলো, ইতিহাস বিকৃতি করা হলো। বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলা যারা টকশোতে এসে আওয়ামী লীগকে বলে চেতনার ব্যবসা করেছে, তারা কি মুক্তিযুদ্ধের সপক্ষে একটি শক্ত অবস্থান নিয়েছে? তারা কি এই অন্তর্বর্তী সরকার বা সেনাপ্রধানকে বলেছে যে মুক্তিযুদ্ধের উপরে কোনো আঘাত আমরা সহ্য করব না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রশ্ন এখানে ওঠানো যাবে না, বা মুক্তিযুদ্ধকে কোনো কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না? তাদের দলীয় প্রধান বা দলীয় অবস্থান থেকে কি তারা সেই জিনিসগুলো প্রতিবাদ করেছে? আমরা কিন্তু দেখিনি। কিন্তু তারা আওয়ামী লীগকে কিন্তু তারা স্ট্রেট জনগণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে, চেতনা বিক্রি করেছে। তা আওয়ামী লীগ করবে না তো কি? আজকে তো পরীক্ষিত বাংলাদেশে 5ই আগস্টের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের সপক্ষের শক্তি আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ ছাড়া যারা আছে বাংলাদেশ সবই বাংলাদেশ বিরোধী শক্তি। কারণ তারা আজকে এটা প্রমাণ করেছে, এবং আজকে মির্জা ফখরুলের এই বিবৃতির মাধ্যমে সেটাও প্রমাণ করে দিল গোপালগঞ্জের জনগণের বিরুদ্ধে বিএনপি। কারণ জনগণের গুলির চেয়ে এনসিপির মিটিং ভাঙ্গাটি তার কাছে মনে হয়েছে, দুঃখজনক মনে হয়েছে। সে সেটার জন্য সে নিন্দা জানিয়েছে। আর মানুষের যে মৃত্যু হলো সেটার জন্য তার শোক জানানোর ভাষা তার নয়। তাহলে আমি বলবো যে বিএনপির এই অপরাজনীতি, কুৎসা রাজনীতি, নোংরা রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে আসলে কখনো সুখকর কিছু বয়ে আনবে না। আজকে বিএনপি যে মব তৈরি করেছে সারা বাংলাদেশে, এবং এনসিপি মিলে যে কর্মকাণ্ড পরিচালনা করছে, আওয়ামী লীগ যদি ফিরে আসে তার 20 গুণ তারা ফেরত পাবে বাংলাদেশে। কারণ এই তখন কোনো বিশ্ব মিডিয়া বলেন কেউ কিন্তু এই মবের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, যেহেতু বিগত 11 মাসে এই মবের বিরুদ্ধে কোনো মিডিয়া সুশীল বুদ্ধিজীবী কাউকে কথা বলতে দেখিনি। তাহলে আগামীতে এই মবটি যখন ব্যাপক আকারে হবে তখনও তাদের পক্ষে আসলে কেউ কথা বলবে না। কারণ একটি কথা আছে, অপরের জন্য যখন আপনি খাত করবেন বা কুয়া খনন করবেন, সেই কুয়াতে কিন্তু একটা সময় আপনাকে পতিত হতে হবে। এবং জি সেই কুয়াটি তারা খনন করছে বাংলাদেশের রাজনীতিতে, এবং তাদের কুয়াটি এত গভীর হবে এবং এত বড় হবে, সেই কুয়াতে তাদের সংকুলন হবে না। জি, তানভীর, আমি শেষ করব সাইয়েদের একটি বক্তব্য দিয়ে। তিনি বলছেন যে গোপালগঞ্জবাসীকে আঘাত করে রাজাকারদের রক্ষা করার জন্য যা করেছে সেনাবাহিনীর কিছু সদস্য, তাদের বিচার ও বাঙালি জাতি একদিন করবে ইনশাল্লাহ। আসলে আজকে যেই কাহিনী, যে ঘটনা আহ, করেছে আপনার সেনাবাহিনী, এটি খুবই দুঃখজনক। সেনাবাহিনীর জন্য এটি কলঙ্ক হয়ে থাকবে। দেখা যাক ভবিষ্যতে কি কোন দিকে গড়ায় পরিস্থিতি। শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে, এবং এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক, এবং এই হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এর বাইরে গোপালগঞ্জের চারদিকে যে সড়কগুলো রয়েছে, প্রবেশ পথগুলো রয়েছে, সেগুলো অবরুদ্ধ করে রেখেছে গোপালগঞ্জের মানুষ। এদিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, তিনি এক ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলেছেন ছাত্রলীগের সব নেতা কর্মীরা ফরিদপুর এবং গোপালগঞ্জের আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখানে যারা রয়েছে তারা যেন অবিলম্বে গোপালগঞ্জের দিকে যাত্রা করে এবং গোপালগঞ্জের প্রবেশ পথগুলো অবরুদ্ধ করে রাখতে সাহায্য করে, এবং সবাইকে নিয়ে তারা যমুনার উদ্দেশ্যে মার্চ ফর যমুনা কর্মসূচি ঘোষণা করেছে। তারা ঢাকার দিকে যাত্রা করবে বলে সাদ্দাম হোসেন তার ভিডিও বার্তায় বলেছে। এর বাইরে এনসিপির নেতৃবৃন্দ, মানে হাসনাত, সার্জিস, নাহিদ সহ অন্য যে নেতারা গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করার জন্য, সেখানে তারা অবরুদ্ধ অবস্থায় এখনো আছে। সেনাবাহিনীর সাজোয়া জানে করে তারা একটা নিরাপদ স্থানে গিয়েছে। অনেকেই বলছেন তারা এখনো গোপালগঞ্জে অবস্থান করছেন, গোপালগঞ্জের সার্কিট হাউসে রয়েছেন, অথবা তারা সেখানে শেখ রেহানা টেকনোলজিক্যাল যে কলেজটি রয়েছে সেখানে, কলেজে যে অস্থায়ী সেনা ক্যাম্প রয়েছে সেখানে তারা অবস্থান করছে। এর বাইরে প্রায় 2.5 ঘন্টার মতো হাসনাত সার্জিস দের দল তারা এসপির বাসভবনে অবরুদ্ধ হয়েছিল। ডিসি অফিস একেবারে তুমুল রক্তক্ষয়ী অবস্থায় পরিণত হয়, রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ এলাকা। সেখানকার কারাগারও ভাঙার চেষ্টা করে গোপালগঞ্জের মানুষ। যারা কারাবন্দী রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করলেও তারা অবশ্য সফল হতে পারেনি, এবং সেনাবাহিনী যেভাবে
মুহুর্মুহুর গুলি করেছে, তাতে কমপক্ষে 4 জনের মৃত্যু ঘটেছে এবং এই কারো কারো মতে এই সংখ্যা 9 থেকে 10 জন। তবে আমরা নিশ্চিত করতে পেরেছি কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছে। প্রথমে গোপালগঞ্জে 144 ধারা দেওয়া হয়েছিল, পরে এই কিছুক্ষণ আগেই সেখানে কারফিউ জারি করা হয়েছে। আজকে এখন এই মুহূর্ত থেকে কালকে সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ দেওয়া হয়েছে। তবে সেই কারফিউ গোপালগঞ্জের মানুষ ভেঙে বাইরে অবস্থান করবে কি করবে না সেটি দেখার বিষয়। বাংলাদেশের রাজনীতি কোন দিকে গড়ায় নিশ্চয়ই আমরা নিয়মিত চোখ রাখছি। থাকুন আমাদের সঙ্গে। আমরা বাংলা নিউজ নেটওয়ার্ক প্রতিনিয়ত আপনাদেরকে সেই খবর জানিয়ে যাচ্ছি কোথায় কি ঘটছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যেখানে বাংলাদেশের গণমাধ্যমগুলো তাদের মধ্যে কাজ করছে, তাদের কোনো স্বাধীনতা নেই, তারা তথ্য প্রকাশ করতে পারছে না। সেই কারণে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে আমাদের সীমিত পরিসরে সীমিত স্বার্থ নিয়ে আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আজকে সবাই ঐক্যবদ্ধ হবে সেই প্রত্যাশা রেখে আমি আজকে বিদায় নিচ্ছি এবং তানভীর লিংকন আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এই আয়োজনে। পরবর্তীতে আমি আবারও ফিরবো নতুন কোনো আপডেট নিয়ে। তবে শেষ খবর আরেকবার বলে যাই যে এখন গোপালগঞ্জে একেবারে রণক্ষেত্রে পরিণত হয়। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা কয়েকশো রাউন্ড গুলি ছোড়ে এবং অন্তত 4 জন গ্রামবাসীর মৃত্যু হয়। তারা কি ছাত্রলীগের নাকি আওয়ামী লীগের অন্য কোনো অঙ্গ সংগঠনের আমরা সেটা নিশ্চিত হতে পারিনি, তাদের পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে 4 জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। অর্ধ শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে। সেখানে পরিস্থিতি একেবারেই থমথমে। তবে গোপালগঞ্জের মানুষ একেবারেই অনড় অবস্থানে রয়েছেন। কোনো পরিস্থিতিতে কোনোভাবেই তারা গোপালগঞ্জের মাটিকে কলঙ্কিত হতে দেবেন না। তারা এই ব্যাপারে ঐক্যবদ্ধ রয়েছেন এবং এনসিপির নেতৃবৃন্দ এখনো গোপালগঞ্জে অবস্থান করছেন। সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর সাজোয়া যানে করে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তবে গোপালগঞ্জের সবগুলো প্রবেশপথ অবরুদ্ধ থাকায় এবং গাছ ফেলে সেখানে অবরোধ তৈরি করায় সেই সাজোয়া যান সেখান থেকে বের হতে পারবে কিনা সন্দেহ রয়েছে। তবে তাদের জন্য হেলিকপ্টারের কথাও ভাবা হচ্ছে, সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে এমনটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এখন এই মুহূর্তে সেখানে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় নিশ্চয়ই আমরা আপনাদের কাছে আবারও সেসব বিষয় নিয়ে ফিরবো। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন বাংলা নিউজ নেটওয়ার্কের সঙ্গে।